আজ তোমাদের শোনাবো এমন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের গল্প, যার স্বপ্ন ছিল নিজের বাইক নিয়ে পৌঁছবে কোনো এক পাহাড়ে, তা বলে অরুণাচল। সেইটা কোনোভাবেই ভাবিনি আমি। তাই চিপ অ্যান্ড বেস্ট একটা বাজেট প্ল্যান করে টাইম ম্যানেজমেন্ট করে সময় নিয়ে বেরিয়ে পড়ি 12 দিনের জন্য অরুণাচলের উদ্দেশ্যে। আর সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি। শুধু এটুকুনি বলতে পারি, আমার এই অরুণাচল প্রদেশের ট্রিপে তোমাদেরকেও ঘোরাবো আমার সাথে ভার্চুয়ালি। আমার দাঁড়িয়ে পড়েছি এইরকম, মানে এই সামনেতে যদি এরকম রোডের সামনে যদি থাকে আর আমরা এই রোডে দাঁড়িয়ে রয়েছি। এবারে আমরা অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিটটাকে ভিজিট করেছিলাম। সময় লেগেছিল 11 দিন, আর সময়টা ছিল নভেম্বর এন্ড ও ডিসেম্বরের ফার্স্ট উইক। পুরো স্নো ক্যাপ মাউন্টেনের রেঞ্জটা, কিন্তু টোটাল জার্নিটাকে আমি 12-13টা এপিসোডে ভাগ করে দেবো। অসাধারণ লাগছে। ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি। এই ট্যুরের মধ্যে ছিল না দেখা কিছু জায়গা এক্সপ্লোর করা, যা হয়তো তুমি ইউটিউব ঘাটলে খুবই কম সংখ্যকই পাবে। অনেকে ভিডিওতে দেখেছিলাম এই সেই বাস স্ট্যান্ড। আর পাহাড় মানে অ্যাডভেঞ্চার তো থাকতেই হবে। মুভ ব্ল্যাক আইস। এটা আমাদের টেন্ট ছিল আমাদের গাড়ির দিকে। একদম এখান থেকে নদী দেখা যাচ্ছে। রাইডারের কি অবস্থা, এখনো তো পৌঁছায়নি। শেরগাঁও যাবে তো। অরুণাচলে পেয়েছিলাম আসাম, সিকিম, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গলের প্রচুর বাইকার্স বন্ধুদের। বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজ্য অরুণাচল প্রদেশ, আর সেইখানে মনাস্ট্রি ভিজিট করবো না সেটা কখন হতে পারে। আর এই ট্রিপের একটা রাত্রি কাটিয়েছিলাম মনাস্ট্রির গেস্ট হাউসে। আর ভিজিট করেছিলাম এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর ইন্ডিয়ার ফার্স্ট লার্জেস্ট মনাস্ট্রি। বাড়ির লোকজনদের সাথে চলতো ভার্চুয়ালি কথাবার্তা। এই যে বদমাইশ মুখ দেখা দিয়েছে, বদমাইশ কথা করে। টিমন টিমন সোনা বাবা, কুম্বা রুটি হবে, রুটি হামা পাম্পি। বাম বাম। একটু সেজ ওয়াইন দিতে হয়, কি দিতে হয় জানো না? আর একটু নুন। আর ইন্ডিয়া চায়না বর্ডারে হয়েছিলাম ইতিহাসের মুখোমুখি। প্রচুর বড় ব্যাটেল ফিল্ড, প্রচুর বড়। পরেতে বেশ কিছু বাংকার রয়েছে ছোট ছোট। আর ফাইনালি আমরা ভিজিট করেছিলাম যেটা ছাড়া অরুণাচল অসম্পূর্ণ। 13,700। ও ফাইনালি। এক্সাইটমেন্ট। 15,200-তে দাঁড়িয়ে আছি বাইক নিয়ে। ও সুরাজ কেঁদে ফেলেছে। এটা ভাবতে পারিনি। বিশ্রাম জিমি। আর করেছিলাম আনলিমিটেড ফান। তো শুরু করা যাক আজকের এবারের গল্প অরুণাচল প্রদেশ। কোথায় উঠছি? হে প্রভু, হে হরি রাম জগন্নাথ। ট্রেন 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 ট্রেন, এই পাশে ট্রেন। ও আমি শিলিগুড়ি রুট কোনো সময় যাইনি, এই প্রথম যাচ্ছি। বহরমপুর বাইপাসটাকে ওপেন খোলা আছে। সিঙ্গেল লেন রোড আর ভালো লাগছে, এবার ডবল লেন একটু ভালো লাগছে। চিপ অ্যান্ড বেস্ট। অ্যামাউন্টটা বলে দাও। 672। যে সমস্ত গর্ত ফর্তগুলো ছিল সেইগুলোকে দেখলাম যে তাপ্পি মেরে দিয়েছে। চিরুনি ভুলে গেছে আনতে। আর আমার চিরুনি দেবো না, একদম দেবো না। তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি আমার নতুন রাইডার পার্টনার। এখন 12 দিন আমরা একসাথে থাকবো। এই বিয়ে বাড়িতে ঢুকছি খেতে। মায়াপুর ইস্কনের মন্দির। ঝগড়া করছে টিপে বেরিয়ে। ঝোক রুটে কাপলস। ও লাভলি, কতক্ষণ পর দেখতে পাচ্ছি শিলিগুড়ি। এই জন্য মেয়েদের সাথে বেরোতে নেই। একটা দোকানে ঢুকলো, খাবার শুনলো, খাবারের মেনু শুনলো, দাম শুনলো, পছন্দ হলো, ক্যান্সেল হয়ে গেল। আবার নতুন জায়গায় যাচ্ছি আমরা। বাবা মালদা বাইপাসে আবার গরুও ওঠে। এই দেখো এখন বাজে 4:30, 4:30, 5:30, 6:30, মানে
রায়গঞ্জ পৌঁছতেই 6:30 বেশি হয়তো হয়ে যাবে। সো ফাইনালি আজকে সেই দিন চলে এসছে, আমরা অলমোস্ট রেডি। হ্যাঁ, থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো, আজকে যাব হচ্ছে শিলিগুড়ি, আর গন্তব্য হচ্ছে অরুণাচল প্রদেশ। আর যেখানে বলে সূর্যের দেশ, না সূর্য উদয়ের দেশ, কিন্তু আমাদের এখানে এখনো সূর্য উদয় হয়নি, কারণ বাজে হচ্ছে 4:34। এই ভিডিওটা তাদের জন্য যারা এর আগে কোনোদিন বড় রাইড করেনি, আর যারা এর আগে বড় রাইড করেছে তাদের জন্য, কারণ রুট কন্ডিশনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। কারণ আমি এর আগে কোনোদিন পাহাড়ে রাইড করিনি, আর এত বড় রাইড তো করিনি, মানে আমার কাছে এটা প্রথম অ্যাডভেঞ্চার বলতে পারো, কারণ এর আগে সবসময় আমি সমতলে গেছি। ফলে এই ভিডিওটা সবাই অবশ্যই দেখো, টোটাল পুরো ভিডিওটা আমি একটা সিরিজে করে দেবো। আর মোটামুটি দেখতে পাচ্ছ যে আমার সব জিনিস নিচে চলে গেছে, শুধু স্যাডেল ব্যাগটা রয়েছে। প্রিয়া এখানে লাস্ট মিনিটের প্রস্তুতি নিচ্ছে। আর হ্যাঁ, এই রাইডে আমার সাথে আরো দুজন রয়েছে, তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। তো আমরা এখন যাব হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেটের ওখান থেকেই সবাই একত্রিত হয়ে আমাদের রাইড শুরু করব। সো মোটামুটি রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ রেডি, মোটো ব্লগিং সেটআপটা শুধু একটু সেট করতে হবে। সাবধানে থেকো, তোমরা থেকো, সাবধানে থেকো, খেয়াল রেখো। গুড়িয়া তোর কি অবস্থা? 6টা রয়েছে, 6টারও খেয়াল রেখো, ক্যামেরাম্যানকে মিস করবো। দাঁড়িয়ে স্পিডোমিটারটা 0 করে দিই। ট্রিপ এ 0 করে দিয়েছি, ট্রিপ বিও 0 করে দিয়েছি। ট্রিপ বিতে টোটাল কাউন্টটা করব, কত কিলোমিটার আমরা ঘুরে এলাম বাড়ির থেকে বাড়ি। ট্রিপ 1-এ পার ডেটা কত চালাচ্ছি, কতটা কিলোমিটার যাচ্ছি, সেটা একটা হিসাব রাখবো। সো ফাইনালি আমাদের রাইড স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6টা। সামনে দেখতে পাচ্ছ চলে এসছে আমার কো রাইডার। এত দেরি হয়ে গেছে, রাইড স্টার্ট করবো ভেবেছিলাম ভোর 4:30, তো মোটামুটি সেই 4:30, বাঙালি 4:30, তো ওই 6টা হয়ে গেছে। ওই সবে কো রাইডারটা এসছে, আমরা একসাথে হয়েছি, ওই জন্য আর বেশি এখানে দাঁড়াইনি। এবার কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গৌরাঙ্গ সেতু টোপকে। আর আজকের মোটামুটি রুট প্ল্যানটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি, তোমরা শুনে নাও। আমরা যাত্রা শুরু করেছিলাম সাউথ কলকাতা থেকে। সাউথ কলকাতা থেকে প্রথমে আমরা হাওড়া ব্রিজ, তারপর সাঁতরাগাছি ব্রিজ হয়ে ওল্ড দিল্লি রোড হয়ে রঘুনাথপুর, বারাসাত, কালনা হয়ে গৌরাঙ্গ সেতু থেকে বেতুয়াডৌরি, পলাশী হয়ে বহরমপুর বাইপাস হয়ে নবগ্রাম, লালবাগ, বাদশাহী রোড হয়ে মোরগ্রাম ও ফারাক্কা ব্রিজ টোপকে কাজলা টোল প্লাজা হয়ে পৌঁছাই রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাস থেকে পূর্ণিয়া মোড় হয়ে ইসলামপুর বাইপাস ধরে পশ্চিম মহাতি টোল প্লাজা টোপকে পৌঁছে যায় ফুলবাড়ি মোড়ে। একটু দেরিতে বেরোনোর একটা সুবিধাও হয়েছে, 6টা যেহেতু বেজে গেছে, মা ওড়ালপুল আমাদের খুলে গেছে, ফলে নিচের অনেক কটা ওই সিগন্যাল খেতে হয়, সেইটা খেতে হবে না। মা দিয়ে যাব এখান থেকে এজেসি বোস, এজেসি বোস থেকে নামবো, নেমে উঠে যাব আমাদের সেকেন্ড ব্রিজ। আমরা যারা সাউথ কলকাতায় থাকি তাদের কাছে সেকেন্ড ব্রিজ একটা ইমোশন, কারণ সকাল সকাল এই সেকেন্ড ব্রিজ টপকানো মানে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে, নতুন কোনো গল্পের খোঁজে। এখনের মধ্যে আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা আসতে চলেছে, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড টোপকে ওল্ড দিল্লি রোডটা ধরবো। 6:37 সাঁতরাগাছি ব্রিজের অবস্থা। তবে হ্যাঁ, দাঁড়িয়ে নেই গাড়িগুলো, আস্তে 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 চলছে। এইটা একটা বাঁচোয়া, ট্রাফিকটা স্লো আছে কিন্তু দাঁড়িয়ে নেই। নিচের যে রোডটা চলে গেল ওটা হচ্ছে দীঘা, আমরা উঠে গেলাম দিল্লি রোডে। দিল্লি রোড থেকে ওল্ড দিল্লি রোডটা ধরবো। বাড়ির থেকে এখনো পর্যন্ত চালিয়েছি মাত্র 38 কিলোমিটার। সামনে যেই মোড়টা আসছে এই মোড়টা খুব ভাইটাল মোড়, এইখান থেকে সামনে চলে যাচ্ছে হচ্ছে ডানকুনি টোল প্লাজা, দিল্লি রোড, আর আমরা ধরবো হচ্ছে ওল্ড দিল্লি রোড। সামনে একটা 3 রাস্তার ক্রসিং আসবে ঠিক এইরকম টাইপের, ওই জায়গা থেকে আমরা জাস্ট রাইট সাইডে চলে যাব। এই জাস্ট চলে যাচ্ছি এই সাইডটা, এটা চলে গেল ডানকুনির দিকে, এটা ঢুকে গেলাম হচ্ছে ওল্ড দিল্লি রোডের দিকে। সামনেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে বর্ধমান 100 কিলোমিটার, মগরা
35 কিলোমিটার, বৈদ্যবাটি 13 কিলোমিটার। তবে এইগুলো দেখলে না আমার খুব ভালো লাগে, এই গ্রিন কালারের এইগুলো দেখলে দারুণ লাগে। ওল্ড দিল্লি রোড ক্রসিং থেকে এখন মগরা ফ্লাইওভারের উপর আছি, মগরা ফ্লাইওভারটা ক্রসিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই পাশে চলে গেলে বর্ধমান, আর সোজা চলে যাচ্ছি আমরা মগরার দিকে, মগরা ফ্লাইওভার দিয়ে। তো বেসিক্যালি যেটা বলার, মগরা পর্যন্ত এখনো রোড কন্ডিশন খুবই সুন্দর। যে সমস্ত গর্ত ফর্তগুলো ছিল সেইগুলোকে দেখলাম যে তাপ্পি মেরে দিয়েছে, মানে হালকা বাউন্সি রাস্তা আছে। ওল্ড দিল্লি রোডের ক্রসিং থেকে মগরা পর্যন্ত, মগরা ফ্লাইওভার পর্যন্ত রাস্তা খুবই ভালো, একদম এরকমই টারম্যাক রোড আছে, কালো কুচকুচে, কোনো অসুবিধা নেই। আর বেসিক্যালি এটা বলে দিই, দেখো আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি, আমরা মারতে যাচ্ছি না। আজকে এইখান থেকে এখানে পৌঁছতেই হবে এরকম কোনো টার্গেট নেই। রাইডটাকে রিল্যাক্স করে এনজয় করে রাইড করছি, যতটা আমাদের শরীর দেবে ততটাই যাব। হ্যাঁ, গন্তব্য অবশ্যই শিলিগুড়ি রয়েছে, যদি শিলিগুড়ি পৌঁছতে না পারি তার আগে যদি কোনো স্টপেজ থাকে সেখানে হয়তো আমরা ওয়েট করে যাব। 10 ঘন্টায় শিলিগুড়ি গেলাম, 5 ঘন্টায় শিলিগুড়ি গেলাম, 8 ঘন্টায় শিলিগুড়ি গেলাম, ওই রকম কোনো কিছু করবে না তোমরাও। তো মগরা ফ্লাইওভারের আগে পর্যন্ত মোটামুটি 2-2-4 ডবল লেন ছিল, কিন্তু এইবারে সিঙ্গেল লেনের রাস্তা হয়ে গেছে। রাস্তা মোটামুটি ঠিকঠাক, আর এই রাস্তাটা মোটামুটি অলমোস্ট মনে হয় গৌরাঙ্গ সেতু পর্যন্ত পাবো। বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 112 কিলোমিটারের মতো চালিয়ে এসেছি, একটা রেস্ট নিচ্ছি, টি ব্রেক। আর কিছুটা দূর 40 কিলোমিটার গেলে গৌরাঙ্গ সেতু পড়ছে। এটা হচ্ছে আমার পেস্ট্রম ড্রিমি। তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, আমার নতুন রাইডার পার্টনার, এখন 12 দিন আমরা একসাথে থাকবো। এই হচ্ছে ময়ূক সাহা মিস্টার, আর হচ্ছে মিসেস সাহা, অনিতা সাহা। এখন টি ব্রেক চলছে। কেমন লাগছে পিলিয়ান? এই প্রথম পাহাড়, তাও বাইকে। মানে প্রথম পাহাড় নয়, এর আগেতে মোটামুটি আমরা পাহাড়ে গেছিলাম, কিন্তু সেটা পাবলিক বাইকে প্রথম। বিরাট এক্সাইটমেন্ট, বিরাট এক্সাইটমেন্ট, মানে কতক্ষণে পাহাড় দেখবো। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখনো দেখাচ্ছে 35 কিলোমিটার হচ্ছে গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু টোপকে আমরা বেরিয়ে যাব হচ্ছে পলাশি হয়ে, বেতোয়াডাউরি হয়ে, বহরমপুরকে বাইপাস করে, অথবা যদি বাইপাসটা খুলে গিয়ে থাকে তাহলে বাইপাস হয়ে পাপ্পুদা ধাবা বলে একটা স্টপেজ রেখেছি, ওইখানটাতে হল্ট করবো। মানে আমরা এখন আবার মোটামুটি 145-এর আশেপাশে আবার রাইড করব, তারপর একটা রেস্ট নেব। এই জাস্ট কিছুক্ষণ আগে কালনা রেলগেট ক্রস করলাম, কালনা রেলগেটটা খোলা ছিল, তারপরে কালনা বাজারটা হালকা জাম ছিল, তো মোটামুটি ওটা টপকে এখন একটু ফাঁকা ফাঁকা পড়েছে। জাস্ট হেতামপুরের মোড় থেকে লেফট সাইড রাইট সাইডে নিয়ে নিলাম। 2 কিলোমিটারের মধ্যে নবদ্বীপ, আর 15 কিলোমিটারে কৃষ্ণনগর। তো নবদ্বীপও যাব না, কৃষ্ণনগরও যাব না, দুটোকেই বাইপাস করে গৌরাঙ্গ সেতুতে উঠে পড়বো। গৌরাঙ্গ সেতু এখান থেকে আর দেখাচ্ছে 2 কিলোমিটার। সামনে এগিয়ে দেখি নবদ্বীপ রেলগেটের লম্বা লাইন লেগে রয়েছে, কিন্তু অফরোড গাড়ি কেনার অ্যাডভান্টেজটা তো এখানেই কাজে লাগাতে হবে। রাস্তার বাইরে গাড়িটাকে নামিয়ে কোনো মতে কাটিয়ে কুটিয়ে রেলগেট উঠতেই জিগজ্যাগ করে কাটিয়ে কুটিয়ে উঠে পড়লাম গৌরাঙ্গ সেতুতে। এতদিন সবার ভিডিওতে দেখতাম, আজকে নিজে এখান থেকে ইসকনের মন্দিরটা দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি খুব কষ্ট করে দেখানোর চেষ্টা করছি ফোনের ক্যামেরা দিয়ে। ওই যে ওই যে ইসকনের মন্দির, মায়াপুর ইসকনের মন্দির খালি চোখে দেখা যাচ্ছে, একটু কুয়াশা আছে বলে, না হলে মোটামুটি এটা অনেক দূরে। আর এই হচ্ছে গৌরাঙ্গ সেতু। ভালো ভিডিও করছে, আমি দিয়ে দেবো। তো গৌরাঙ্গ সেতুকে বাই বাই করে আমরা এগিয়ে চলছি। এরপরে আমাদের গন্তব্য রেখেছি হচ্ছে বহরমপুর। অনেকক্ষণ পর দেখতে পেয়েছি মালদা 221, বহরমপুর 92, কৃষ্ণনগর 2। হ্যাঁ, গৌরাঙ্গ সেতু টপকে আসার পর যে কৃষ্ণনগর রোডটা, এই রোডটাতে কিন্তু তোমরা একটু দেখে চালিও, কারণ এই রোডে প্রচুর বাম্পার আছে, বড় বাম্পার প্লাস ছোট ছোট 3টে বাম্পার। এই টাইপের বাম্পারগুলো দেখতে পাচ্ছ কি জানি না আমি, এই ধরনের 3টে ছোট ছোট বাম্পার আছে এবং বড় বড় বাম্পারও রয়েছে। তো তোমরা যদি রাত্রেবেলা আসো তাহলে খুব কেয়ারফুলি খেয়াল রাখবে যে গৌরাঙ্গ সেতুর পর কৃষ্ণনগর যে রোডটা রয়েছে, যেটা বেথুয়া রোডকে কানেক্ট করছে,
সেই জায়গাতে কিন্তু প্রচুর ছোট ছোট বাম্পার আছে এবং বড় বাম্পারও আছে। রাস্তা ভালো কিন্তু বাম্পার আছে প্রচুর। ফাইনালি কৃষ্ণনগর টপকে আসার পর 2-4 লেনের হাইওয়ে পাওয়া গেছে। ও লাভলি, কতক্ষণ পর দেখতে পাচ্ছি শিলিগুড়ি। লাইফে প্রথম প্রচুর এক্সাইটমেন্ট আছে। শিলিগুড়ি আমি আসছি, বাট তোমার কাছে না। এবারে তোমাকে বাইপাস করে চলে যাবো হচ্ছে আসাম হয়ে অরুণাচল। আমরা বেতুয়া ডাউরি ঢুকে গেছি, আর সামনেই রয়েছে বেতুয়া ডাউরি রিজার্ভ ফরেস্ট, মানে হরিণ সংরক্ষণ কেন্দ্র। কি বেসিক্যালি এইটা হচ্ছে বেতুয়া ডাউরি যে ফরেস্ট, সেই ফরেস্টের রেঞ্জটা আর কি। এই যে ঢোকার গেট, বেতুয়া ডাউরি অভয়ারণ্য। এরপর আমরা যখন বেতুয়া ডাউরি টোল প্লাজা এসে পৌঁছই তখন ঘড়িতে প্রায় 12টা ছুঁই। টিফিন বলতে সকালবেলায় চা বিস্কুট ছাড়া পেটে কিছুই পড়েনি। খিদেও হালকা হালকা পাচ্ছিল, তাই ঠিক করলাম পলাশি টপকে এবার দুপুরের লাঞ্চটা সেরে নেব। আর এটা হচ্ছে পলাশি ফুলবাগান মোড়। রাস্তা ঠিকঠাকই রয়েছে, রাস্তা খুব ভালো, রাস্তা সেরকম কোনো প্রবলেম নেই। পলাশি এসে পৌঁছলাম অলমোস্ট 12টা বাজে। তো এখন আমরা পলাশিতে একটা হল্ট দিয়েছি, বাজে দুপুর 12টা 28, আর একটা ছোট ব্রেক নিয়ে নিচ্ছি, কিছু খাওয়া দাওয়া একটু খেয়ে নেবো। সিঙ্গেল লেন রোড আর ভালো লাগছে, এবার ডবল লেন একটু ভালো লাগছে। হ্যাঁ, এবার ডবল লেন পেয়ে গেছি, 2x2 ডবল লেন রয়েছে। আর রয়েছে হচ্ছে বুলেট ধাবাতে, বুলেট ধাবা, এটা পলাশি ফুলবাগান মোড়। এরপর ইচ্ছা আছে ফারাক্কা ব্রিজ টপকে দাঁড়ানোর। মহিলাগণ এটা ডিস্ট্রিবিউটের জন্য লেগে পড়েছে, আবার মহিলাগণ খেতেও শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তরকা যেটা দেখলে তোমার, তরকাটার দাম ছিল হচ্ছে 60 টাকা করে প্লেট, আর এক তরকা হচ্ছে 80 টাকা, আর রুটিগুলোর দাম পড়েছিল 6 টাকা করে পিস। জলের বোতল নিয়েছিলাম একটা 20 টাকা, মানে দাম ঠিকঠাকই রয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক। বেসিক্যালি বলতে গেলে এটা আমার প্রথম মোটো ব্লগিং, ফলে খেতে বসে কখন যে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছিল বুঝতেই পারিনি, তাই এই অবস্থা হয়েছে আর কি। তবে কিছু কিলোমিটার যাওয়ার পর আবার বুঝতে পেরে সেটাকে ঠিক করে নিয়েছিলাম। পলাশি থেকে জাস্ট ওই খেয়ে দিয়ে বেরোলাম, 3-4 কিলোমিটার এসছি। জায়গাটার নাম হচ্ছে এখানে সুরুলিয়া। পুরো তো ট্রাকের লাইন লেগে গেছে লম্বা, প্রচুর জাম কাটিয়ে আপাতত এসে দাঁড়িয়েছি। পিছনে ময়ূর আটকা পড়ে গেছে, আর রয়েছি সেই বিখ্যাত জায়গায়, সামনের গ্লোব বাড়ি, আর পিছনে রয়েছে সেই ইগল বাড়ি। ময়ূরকে ফোন করে দিয়েছি, ওকে বললাম যে ইগল বাড়ি আর গ্লোব বাড়ির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি ট্রাকের পাশে খাওয়াতে, ও আসুক আস্তে আস্তে। প্রচণ্ড জাম, আমি জাস্ট অফ রোড নামিয়ে বেরিয়ে এসেছি, জানি না কখন আসতে পারবে। স্যার বহরমপুর বাইপাসটাকে ওপেন খোলা আছে? যাবো হচ্ছে ফুলবাড়ি, মানে রায়গঞ্জ। রায়বাড়ি চালু আছে না? থ্যাংক ইউ। এখন মোটামুটি খোলাই থাকবে নাকি? এখন খোলা থাকবে, থ্যাংক ইউ। এইটা দিয়ে উঠে যাও, ডান দিক দিয়ে। আসলাম। সো আমি সেখানকার সিভিক ভলেন্টিয়ারদের কাছ থেকে কনফার্ম করে নিয়েছিলাম যে এখন থেকে বহরমপুর বাইপাস খোলা থাকবে। বহরমপুর বাইপাস খোলা থাকলে সব থেকে বড় সুবিধা হচ্ছে বহরমপুর শহরের মধ্যে আমাকে যেতে হচ্ছে না। হ্যাঁ, আরেকটা রাস্তাও ছিল সারগাছিয়া থেকে বাঁদিকে বাজারের মধ্যে দিয়ে যেতে হতো, তবুও সেক্ষেত্রেও হালকা জাম পাওয়া যেত। কিন্তু বহরমপুর বাইপাসটা চালু হয়ে যাওয়ার ফলে আমাকে রেলগেট এবং হুগলি নদীর ব্রিজ খুব সহজেই এই বাইপাসের উপর দিয়ে আমরা পার করে যেতে পারবো, এবং সময় লাগবে এতে অনেকটাও কম। এটা আমাদের জন্য খুবই সুখবর যারা আমরা শিলিগুড়ি রোডের দিকে যাচ্ছি। আর দেখতে দেখতে আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা চলে এলো। আর বহরমপুর টোল প্লাজা মানেই হচ্ছে ফারাক্কা টোল প্লাজা। এক্সাইটমেন্ট একবার দেখো কিরকম ছিল। ফাইনালি আমরা ফারাক্কা টোল প্লাজাতে। মোটামুটি এখন পাপ্পু ধাবাতে এসে একটা ব্রেক নিয়েছিলাম, টি ব্রেক। টি ব্রেক নেওয়ার পর এখন ময়ূর কি ঠিক করছো? বাবা আবার ইনস্টা বার করেছে। হবে না ওইভাবে, এটা আগে দিতে হবে। ঝগড়া করছে টিপে বেরিয়ে, ঝগড়ুটে কাপলস। আমরা ঝগড়ুটে প্রো ম্যাক্স তো এরপর মোটামুটি রয়েছে হচ্ছে ফারাক্কা টার্গেট। তো ফারাক্কার আগে দাঁড়ানোর ইচ্ছা নেই, আর সবুকে মোটামুটি একটু ডোজ দিয়ে দিয়েছি, একটু জোরে চালাবে। হাইড্রা ব্যাগ নিয়ে যাওয়ার, হাইড্রা ব্যাগ। ও এ মাল ফাল ভরে ভর্তি নেই তার মধ্যে।
হুইস্কি ওয়াইন চলো। তো আমরা বহরমপুর টোপকে পাপ্পু ধাবাতে একটু হোল্ড করে এবার এগিয়ে চলেছি ফারাক্কার দিকে। তো আপাতত মোরগ্রাম পর্যন্ত এগোই। রোড কন্ডিশন ঠিকই আছে, তবে হালকা হালকা বাম্পি, মানে চাপটি মেরে দেওয়া হয়েছে, ফলে একটু কোমরে চাপ পড়ছে। রোড কন্ডিশন মোটামুটি ঠিকই ছিল, 2-4 লেনের ডবল লেনের হাইওয়ে ছিল। এরপর আমরা লালবাগ বাদশাহী রোড হয়ে এসে পৌঁছাই মোরগ্রামের মোড়েতে। এই সামনের বাঁদিকের থেকে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা বর্ধমান থেকে অ্যাড হচ্ছে এই লালবাগ বাদশাহী রোডে। এইটা চলে যাচ্ছে শিলিগুড়ি রোডের দিকে। ট্রিপে বেরোনোর আগের দিনই তেল ভরে রেখেছিলাম, তাই ড্রিমিকে সকালবেলা থেকে আর খাওয়া দাওয়া কিছু করানোই হয়নি। তাই এবার ঠিক করলাম ড্রিমিকেও খাওয়া দাওয়াটা সারিয়ে নেবো। ঢুকে বললাম পেট্রোল পাম্পে। চলে আসবে তো 7 লিটার 500, মানে 7.5 লিটার তেল। যা তেল ছিল আরো 150 কিলোমিটার যেত, তবুও আমি ভরে নিলাম। ভিস্ট্রমের এই শর্ট পিক আপটা কিন্তু খুব কাজে দেয়। 1st, 2nd, 3rd গিয়ারে এত সুন্দর শর্ট পিক আপ ভিড়ের মধ্যে থেকে বেরোনোর জন্য খুব উপকারে লাগে। ভালো গাড়ি। 250 সিসির একটা ইঞ্জিন আমাদের ইন্ডিয়াতে যা পাহাড় আছে তার জন্য যথেষ্ট। রোড ক্লিয়ারেন্স ভালো, রোড গ্রিপ ভালো, সার্ভিসও ভালো পাচ্ছি। মানে সার্ভিস বেসিক্যালি দেখাচ্ছে 39। ভাবছি আসাম থেকেই বেশি বেশি তেল ভরবো। তো কালকে আর কত কিলোমিটার আসাম বাকি সেটা একটু হিসাব করে নেবো, করে নিয়ে একটু অ্যাভারেজ করে তেল ভরবো। আসামের তেলের দামটা কম আছে। তো ফাইনালি আমরা আইরন সেতু চলে এসেছি। পরন্ত বিকেলে সূর্য পুরো পিছন দিকে, একটা অন্যরকম কালার লাগছে। আর নিচে হচ্ছে ফুলকু নদী। ও সব ভিডিওতে দেখতাম, আজকে নিজে রাইড করছি। আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা। এটা দিয়ে আমরাও যাচ্ছি, এটা দিয়ে গরুও যাচ্ছে। আমরা যখন ফারাক্কার আগের এই টোল প্লাজাটা টপকাচ্ছি, তখন প্রায় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তখনও আমাদের বাকি ছিল ফারাক্কা ব্রিজ, মালদা, রায়গঞ্জ, ডালখোলা বাইপাস, ইসলামপুর হয়ে ফুলবাড়ি। তাই মনে হচ্ছিল না আমরা ফুলবাড়ি পৌঁছতে পারবো। তাই আমরা ঠিক করলাম ফারাক্কা ব্রিজ টপকে একটা প্ল্যান বি ভেবে রাখবো। এতদিন দেখতাম, আর আজকে ফারাক্কা ব্রিজের এন্ট্রি। হতে পারে অন্যদের থেকে এক্সাইটমেন্ট একটু বেশি, কিন্তু হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার লাইফে প্রথম ফারাক্কা ব্রিজ আমি বাইকে করে টপকাচ্ছি, সুজুকি ভিস্ট্রমকে নিয়ে, আমার ড্রিমিকে নিয়ে। বেলা যেহেতু গড়িয়ে এসেছিল, তাই ফারাক্কা ব্রিজে আমরা সেরকম একটা ভিড় পাইনি, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল স্পেশাল কিছু হতে চলেছে। তাই প্রিয়াকে বলেছিলাম, তুমি বরং ফোনের ক্যামেরা দিয়ে এই ফারাক্কা ব্রিজের ভিউটা ক্যাপচার করো। আর যেই না বলা, আর তার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে এলো এই সারপ্রাইজটা। দেখো, ট্রেন 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 এই পাশে ট্রেন। ও লাভলি, কি ভিউ ভাই! ও এটা হেভি সেরা ছিল। প্যাসেঞ্জার ট্রেন না হোক, ট্রেন তো বাস করছে। ও মানে প্রথমবার ফারাক্কা এসি, এটা যেন আমাকে রেল কোম্পানি গিফট করালো। নে তোর জন্য, সুখে থাক। তবে ফারাক্কা ব্রিজ আমরা বিকেল 4:20 পার করছি, আর বাড়ির থেকে এখনো পর্যন্ত 354 কিলোমিটার চালিয়েছি। আর এই হচ্ছে 90তম ব্লক গেটটা। আজকের দিনে আমাদের 5 নম্বর টোল প্লাজা। টোল প্লাজা গিয়ে ক্রস করলে একটা বেশ নস্টালজিয়া লাগে বাইকার্সদের। এইটা একমাত্র যারা বাইকে করে ঘোরে তারাই ফিল করতে পারে। এইখান থেকে রায়গঞ্জ এখনো 94 কিলোমিটার বাকি। 94 কিলোমিটার মানে আশা করে নেওয়া যেতে পারে ঘন্টা 2-এর জার্নি এখনো বাকি। এখন বাজে 4:30, 5:30, 6:30, মানে রায়গঞ্জ পৌঁছতেই 6:30 বেশি হয়তো হয়ে যাবে। জানি না কখন কোথায় কতদূর গিয়ে পৌঁছবো। যতদূর গিয়ে পৌঁছতে পারো ততদূর পর্যন্তই যাবো, কষ্ট করে বা জোর করে ওরকম কিছু নয়, রিস্ক নিয়ে নয়। তো মোটামুটি 5:30টার সময় মালদা বাইপাসে উঠলাম।
আর এখনো মোটামুটি 100 নয় সরি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে রায়গঞ্জ পৌঁছোতে। তো দেখা যাক কটার দিকে পৌঁছোই। এখন 5:30 বাজে আর রাস্তাটাও বেশ সুন্দরই আছে, আলোও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর রোড কন্ডিশন এখনো পর্যন্ত ভালো রয়েছে। বাবা, মালদা বাইপাসে আবার গরুও ওঠে, এই দেখো। তো এখন বাজে 6:18, আমরা এসে পৌঁছেছি কাজলা টোল প্লাজাতে। আর এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 53 কিলোমিটার মতো রায়গঞ্জ। তো ওখানে যাবো, তার আগে একটু চায়ের ব্রেক হবে রবিদার দোকানে, পপুলার রবিদার দোকান, তারপর কোনো একটা হোটেলে স্টে করবো। চলো, হোটেল নর্থ নর্থ ইস্ট ভালো। রাস্তা বন্ধ, আবার ঘুরে আসতে হবে। চলো, শর্টকাট না, শুধু শর্টকাট, ছেলে শুধু শর্টকাট মারছে। এ আর কবে হবে কে জানে, কবে থেকে বন্ধ, 2 বছর। সেই রায়গঞ্জের মধ্যে ঢুকতে হলো। তো এইখান থেকে রায়গঞ্জে একটা হোটেল বুক করে নিয়েছি, ওখানটাতে স্টে করব। চলো হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আমরা রায়গঞ্জে মার্কেটিং করছি। এই যে কি মার্কেটিং করছো বলো? চিরুনি ভুলে গেছি আনতে। আর আমার চিরুনি দেব না, একদম দেব না। কিরকম ছোট লোক। এগুলো খোলাটা ইচ্ছা করে। এই বড় দাঁত ফাঁক ফাঁক যেগুলো থাকে যে, বড় দাঁত না না, এই আরো বড়, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েদের যেটা আর কি, এই মালটা। এই কত গো? আর কলকাতা থেকে এসেছি বলে কম হবে না? এখন বাজে অলমোস্ট কটা দেখে নি, বাজে মোটামুটি 9:18। আধ ঘন্টা খানেক হলো, আধ ঘন্টা না, 40 মিনিট মতো হলো রায়গঞ্জ ঢুকে গেছি। তো এই হচ্ছে আমাদের হোটেলের অবস্থা। 2টো ছোট বেড আছে, স্যাডেল ব্যাগগুলো এরমই পুরো রয়েছে। এখানে ডায়না আছে, এখানে প্রিয়া আছে, হেলমেট, টিভি তো কোনো কাজে লাগবে না। তো যাই হোক, বাথরুমে গিজার আছে, বাথরুমে কিন্তু গিজার আছে, এটা একটা ভালো জিনিস। ঠান্ডা লাগলে কম্বল আছে। হ্যাঁ, গরম ঠান্ডা লাগলে বিশেষ নেই। ফ্যান আছে। হ্যাঁ, ফ্যানও আছে। দেখতে ছোট হলে কি হবে, আবার ব্যালকনি আছে। আমি ডেসক্রিপশনে নামটা দিয়ে দেবো হোটেলটার, চিপ এন্ড বেস্ট। অ্যামাউন্টটা বলে দাও। 672। জাস্ট 1 রাত্রি কাটানোর জন্য ঠিকই আছে। তো এবার একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে এসে ঘুমিয়ে পড়বো, কাল আর্লি মর্নিং বেরোতে হবে। তো ব্লগটা কন্টিনিউ করো। চেনা মেনু অচেনা স্বাদ, চলো। এই জন্য মেয়েদের সাথে বেরোতে নেই। একটা দোকানে ঢুকলো, খাবার শুনলো, খাবারের মেনু শুনলো, দাম শুনলো, পছন্দ হলো না, ক্যান্সেল হয়ে গেল। আবার নতুন জায়গায় যাচ্ছি আমরা দুজন। আমাদের কাজ পিছন পিছন যাওয়া, যেটা বলবে সেটাই চলতে হবে। এদিকে খিদেতে পেটে চুচু করছে। আবার ফোন করে ডাকলো যে দাঁড়াতে পারছে না, কিন্তু এখন হোটেল চেঞ্জ হয়ে গেল। ও মনে হচ্ছে বিয়ে বাড়িটাতেই যাবে, শুধু বিয়ে বাড়ির দিকে যাচ্ছে অনিতা। এই ছোচা, এই বিয়ে বাড়িতে ঢুকছে খেতে। এই যে আমাদের আরেকজন রাইডার ছিল, সে এখন ফোনে। তোমার খবর বলো, সরকারি চাকরি মানুষ। আজকে এও থাকতো, আর একটা অসুবিধার জন্য আর কি থাকতে পারেনি। 3 জনের রাইড ছিল। তুই ব্লগে চলে এলি না, এমনি কোনো অসুবিধা হয়নি। ভিস্টন দুরন্ত ছুটছে, আটকানোই যাচ্ছে না, আটকানোই যাচ্ছে না, দৌড়াচ্ছে। আর এ তো 60-এর উপর উঠবেই না, ঠিক করে রেখেছে, 60-এর উপর উঠবেই না। আর এভাবে চললো বেশ কিছুক্ষণ আড্ডা, হাসি, গল্প, ঠাট্টা। তারপর আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনটা আর্লি মর্নিং আমরা স্টার্ট করেছিলাম। আর পরের দিনে আমরা কভার করেছিলাম অলমোস্ট 590 কিলোমিটার প্লাস। কিন্তু পরের দিন আমার সাথে ঘটেছিল প্রচুর এক্সাইটিং জিনিস, যা হয়তো তোমরা ইউটিউবেতে কোনোদিন দেখোনি। এটুকু তোমাদের কথা দিতে পারি। তো অবশ্যই পরের ব্লগটা তোমরা দেখো, প্রচুর এক্সাইটিং জিনিস ঘটেছিল। আর আমরা এদিন রাত্রেবেলা নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি, যার দাম পড়েছিল 100 টাকা করে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ব্লগে থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে।